আসসালামু আলাইকুম। গল্প প্রিয় প্রণয়িনী সিজন 2 লেখনীতে জান্নাত নুসরাত পর্ব 34। জাইন এতক্ষণ দেখছিল এদের কাণ্ড চুপচাপ। যখন ওই শিওর হলো ওখানে সবগুলো বাঁদর বসে, ধীরে ধীরে এগিয়ে আসলো দরজার কাছে। ওপাশের মানুষ কোনো কিছু বুঝে ওঠার আগেই টাস করে দরজা খুলে ফেললো। অক্কিপটে বাসল, লিলিপুটের মতো মুখ করে, বাঁদরের মতো দরজা ধরে ঝুলে আছে সবগুলো। দাঁত কেলিয়ে বজ্র হাসি হাসছে তিনজন, দুই হাত আড়াআড়িভাবে বুকে বেঁধে। জাইন কাঠকুট্টা কণ্ঠে জানতে চাইল, এখানে কি? নুসরাত, ইরহাম, আহান তিনজনেই নিজেদের পানে চেয়ে ভদ্রভঙ্গিতে মুখ বানিয়ে ঠোঁট উল্টালো। এমন ভাব যেন মহৎ হৃদয় প্রাণ হয়ে একদম জাইনের চরণে লুটিয়ে পড়বে তারা। তিনজনেই বোকা বোকা গলায় একসাথেই বলে উঠল, কোনো কিছুই তো না, তাই না? হা হা হা। হেসে হেসে তিনজনের বসা থেকে উঠে দাঁড়ালো। একটার উপর অন্যটা প্রায় চড়ে বসেছিল। জাইনকে এমন গম্ভীর হয়ে নিজেদের সামনে দাঁড়াতে দেখে হেসে হেসে মেঝে থেকে একে অন্যকে ঠেলে ধাক্কিয়ে উঠে দাঁড়িয়ে জায়গা করে নিল। দু এক মিনিট দাঁড়ানো নিয়েও চলল তাদের ঝগড়া। জাইন গুরুগম্ভীর ভঙ্গিমায় সকলের ভদ্রমুখ অবলোকন করে বলে উঠল, তোমাদের দেখে শয়তানও কনফিউজড হয়ে যাবে। নুসরাত, ইরহাম আর আহান অবাক চোখে মুখে চেয়ে উত্তেজিত আওয়াজে বলে উঠল, কেন? জাইন তার উত্তর দিল না। কপালে তীক্ষ্ণ বাজ ফেলে সবগুলোকেই দেখল। মুখ দিয়ে ঝরে ঝরে পড়া প্রশ্নের বাহারে ঠোঁট যেন চটফট করছে কথা বলার জন্য, শুধু পারছে না এই যা। নুসরাত জাইনের দৃষ্টি নিজেদের দিকে খুব মিশ্রিত অনুভব করল। সেদে সেদে বলল, আমরা কিছুই দেখিনি। জাইন মনে মনে সামান্য হাসল। বুকের উপর তখন গুরু গম্ভীরতার ছাপ। রুট কণ্ঠে জানতে চাইল, দেখলেই বা কি? আহান কুটিল হাসল। মিচকে শয়তানি হাসি ঠোঁটে ঝুলিয়ে বলে উঠল, আমাদের কাছে আপনাদের ছবি আছে। জাইন কিঞ্চিত ব্রু কুঁচকে নিল। ব্রুকে ফিন কণ্ঠে জানতে চাইল, থাকলেই বা কি? তারপর তিনজনের একজনকেও কথা বলার সুযোগ না দিয়ে রাশবাড়ি গলায় আওড়ায়, আমি ভেবে পাই না, প্রতি বছর 30 দিন করে নেত্রীসহ জেলে থাকার পরও কেন তোমাদের হেদায়ত হয় না? ইরহাম, আহান, নুসরাত অবাক হয়ে তাকালো নিজেদের দিকে। তারা আবার কখন জেলে গেল? এই জাইন ভাইয়ের মাথা নির্ঘাত গিলেছে। না হলে জীবনে জেলে না যাওয়া তাদের কেন বলছে জেলে গিয়েছে? জাইন সবগুলোর মুখ দেখেই পড়ে নিল ভেতরের কথা। ঠোঁট উঁচিয়ে সবাইকে তাচ্ছিল্য করে পাশ কাটিয়ে যেতে নিল। ইরহাম বলল, আমরা সবকিছু দেখে নিয়েছি। জাইন সামনের দিকে হেঁটে চলে গেল। পুরুষালী পুরুকণ্ঠের সুর তখন কানে আসলো, কিছুটা ঠাট্টা মিশ্রিত তাতে। জাইন বলছে, কিছু দেখো আর না দেখো, এতে আমার কোনো কিছুই যায় আসে না। নুসরাত, আহান, ইরহাম জাইনের কথাই পাত্তা না দিয়ে ভাবতে লাগলো, তারা আবার কখন, কবে জেলে গেল? যখন তর্জনী আঙ্গুল থুতনিতে রেখে একের পর এক চক্কর কাটল এপাশ থেকে অপাশ, তখন টনক নড়ল। প্রতি বছর রমজান মাসে শয়তানকে আল্লাহ জেলে পাঠান। তার মানে শয়তানকে জেলে পাঠানো মানে তাদেরকেও জেলে পাঠানো হয়। দুয়ে দুয়ে চার মেলাতেই তিনজনের চলতে থাকা পা থেমে গেল। বৃহৎ আকৃতির চোখ করে সবাই সবাইকে অবলোকন করল। এমন সূক্ষ্ম কোঁচা মেরে চলে গেল। ওই দুলাভাই নামক লোক, তাদের কত বড় সাহস! তারা শয়তান! ইয়াহ আল্লাহ! নুসরাত মিনমিনিয়ে দুঃখী সুরে বলল, আমাদের ইবলিস শয়তান বলে চলে গিয়েছে, আর আমাকে শয়তানের নেত্রী বানিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
আল্লাহ পাক মাফ করুন। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। ঘড়ির কাঁটায় ৩টা বেজে ৪০ মিনিট। টিকটিক করে তা চলছে। নুসরাত ঠিঙ্গা লিঙ্গা লিঙ্গা বলে সিঁড়ি বেয়ে নামছে। এর মধ্যেই এক দুঃসম্পর্কের ফুফু নুসরাতকে থামালেন। ভদ্র মহিলা নাসির সাহেবের ফুফাতো বোন, নাম নাইমা। তিনি হেসে হেসে বললেন, নেক্সট সিরিয়াল কিন্তু তোমার। নুসরাত হাসল, ভুবন বুলানো হাসি। না জানার ভঙ্গি করে টেনে টেনে জিজ্ঞাসা করল, কিসের সিরিয়াল ফুফি? ভদ্র মহিলা হাসলেন, বললেন, তোমার বিয়ের। নুসরাত হা হা করে হাসল, নিজেও বলল, নেক্সট সিরিয়াল কিন্তু আপনারও ফুফি। ভদ্র মহিলা ভ্রু উঁচিয়ে অবাকতার সহিত জানতে চাইলেন, কিসের? নুসরাত হা হা করে তখনও হাসছে। অত্যাধিক বিনয়ী সুরে বলল, কবরে যাওয়ার টিকিট কিন্তু এবার নিশ্চিত। ওকে, শু করে গাড়ি একদম ওখানেই গিয়ে থামবে। ভদ্র মহিলা নির্বাক হয়ে গেলেন। টুটের ফাঁক গলে ইয়া বড় হা হইয়া আসলো নিজের অজান্তেই। নুসরাত নিজের চুলের খোপা বেঁধে সিঁড়ি বেয়ে নিচের দিকে নামলো ভাবের সহিত। গলার কাছে থাকা নিজের পাওয়ার বিশিষ্ট চশমা 2 কানের বাজে গুছতে গুছতে ফু দিয়ে মুখের উপর থেকে চুল সরালো। তর্জনী আঙ্গুলের মধ্যে গাড়ির কি ঘোরাতে ঘোরাতে হেলে দুলে বাড়ির বাহিরে চলে গেল। ভদ্র মহিলা নিজের জায়গা থেকে নড়তে ভুলে গেছেন প্রায়। এক প্রকার স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থেকে বিড়বিড়ালেন, আল্লাহ কাচের মতো জীব দিয়েছেন। বাহিরে অপেক্ষারত মুখে সৌরভী, আহান, ইরহাম, মোমো দাঁড়িয়েছিল। ইরহাম 2-1 বার সৌরভীর পানে চেয়েছিল আর চোখে। আর এতেই সৌরভীর অস্বস্তিবোধ বেড়েছে। ইরহামের সাথে তার সম্পর্ক তেমন একটা ভালো নয়। নুসরাতের ভাই হওয়ায় একটু ভদ্রতার খাতিরে ফর্মালিটি করে কথা বলে, না হলে ইরহামের সাথে কথা বলার তার কোনো ইচ্ছে বা আকাঙ্ক্ষাই নেই। ইরহামের বিষয়ে তার কোনো কিছুই অজানা নয়। অনেকগুলো গার্লফ্রেন্ড আছে। একবার তো নিজের 4 নাম্বার গার্লফ্রেন্ডের জন্য নিজের হাত কাটতে বসেছিল। হা হুতাশ করে কান্না করছিল আর বলছিল, আমি ওকে ছাড়া বাঁচব না, এবার আত্মহত্যা করব। ও এমন কেন করলো আমার সাথে? এসব বলে বলে ভেউ ভেউ করে কাঁদছিল। কিন্তু নুসরাত এসবে মোটেও পাত্তা দেয়নি। মাঝে দাঁড়ানোর ভঙ্গিতে ইরহামের আত্মহত্যার কথা বাতাসে উড়িয়ে দিয়ে অলস ভঙ্গিতে ইরহামকে একদম নাজেহাল অপমান করল। এর আগের বার যখন তোর 3য় গার্লফ্রেন্ড তোর কাছে টাকা কষছিল, তখন তুই স্বেচ্ছায় ব্রেকআপ করেছিলি। সাথে তুই বলেছিলি তুই আর বাঁচবি না ওকে ছাড়া। তাছাড়া এইও বলেছিলি নিজের জান কুরবান করে ফেলবি, গলায় ফাঁস দিয়ে ফ্যানের সাথে ঝুলে পড়বি। কিন্তু এখনো মরিসনি তুই। ফাসলামির একটা লিমিট রাখ ভাই, আমাকে আর হাসাইস না। ইরহাম তখনও ন্যাকা কান্না কাঁদছে, চোখের পানিতে ভাসিয়ে ফেলবে। কলেজ ক্যাম্পাস, তার এমন ভাব। ছাগলের মতো ভ্যা ভ্যা করে কেঁদে নাক মুছল। তারপর বলল, ও আমার সত্যিকারের ভালোবাসা ছিল। নুসরাত বেঁকিয়ে হু হু করে কাঁদল। ইরহামের কথাই পুরো ইমোশনাল হয়ে বলে উঠল, গত 5 বছর যাবৎ তোর প্রতিদিনই সত্যিকারের ভালোবাসা হয়, এটা কোনো বিষয় না। আজ বিকেলে আবার কাউকে সত্যিকারের ভালোবেসে ফেলিস, আমরা কিছু মনে করব না। আজকাল সে যা উপলব্ধি করেছে। ইরহামের চোখ একটু বেশি ঘুরে ফিরে তার দিকে আসছে। সরাসরি কখনো দেখেনি, কিন্তু মানুষ বলে মেয়েদের স্রষ্টা ইন্দ্রিয় প্রখর হয়। 15 মাইল দূর থেকে কেউ তার দিকে নজর দিলেও সে ঠিকই সেটাও বুঝে যায়। ইরহাম লুকিয়ে চুরিয়ে যে তার দিকে তাকায় সেটা হলফ করে বলতে পারবে সৌরভী। এর মধ্যে কয়েকটা দড়ি হাতে নিয়ে নুসরাত আর ইসরাত এসে হাজির হলো। নুসরাত কুবই কুমল হাসি গালে ফুটিয়ে তুলে বজ্র ভঙ্গিমায় বলে উঠল,
আজ তোদের জন্য একটা সারপ্রাইজ আছে। ইরহাম, আহান, মোমো সেকেন্ডের ভিতর ধরে ফেলল কি সারপ্রাইজ তাদের জন্য। ইসরাত সবগুলোর হাবভাব দেখে নুসরাতের কানে কানে বলে উঠল, বেগে যাবে না তো? নুসরাত ফিসফিসিয়ে বলল, ওদের এতটা সাহস নেই আমাদের এখানে রেখে ভাগার। তারপর গলা পরিষ্কার করলো দুইজন। ইসরাত সবার কাছে জানতে চাইল, তোরা জানতে চাইবি না কি সারপ্রাইজ? ইরহাম দুই পাশে মাথা নাড়ালো, নিজের সম্বল হাতে নিয়ে বেগে যেতে যেতে বলে উঠল, না আমি জানতে চাই না কি সারপ্রাইজ। তোদের সারপ্রাইজ তোরা দুই বোন তোদের কাছেই রাখ। নুসরাত ইরহামের কলার থাবা মেরে চেপে ধরল নিজের সাথে। বোকা হাসি হেসে বলে উঠল, বন্ধু কোথায় যাচ্ছ তুমি? ইরহাম নুসরাতের হাত থেকে নিজেকে ছাড়াতে নিবে নুসরাত হুমকি দিল, গাড়ে একটা মারবো থাবা, আল্লাহুম্মা আমিন হয়ে যাবি। ইসরাত কিটকিট করে হেসে উঠল। সৌরভী একমাত্র ব্যক্তি যে জানতে চাইল কি সারপ্রাইজ। নুসরাত ইরহামকে সাথে করে টেনে নিয়ে গেল, ফিসফিস করে ইসরাতের কানের কাছে আওড়ালো, এই দেখ একটা মুরগি পেয়েছি, ওটাকে নিয়ে আগে বসা গাড়িতে। ইরহাম হাই হাই করে উঠল। ইসরাত সৌরভীকে নাসির সাহেবের গাড়ির পেছনে সিটে বসিয়ে দিল। সৌরভী ভদ্র মেয়ের মতো গাড়িতে উঠে বসল। মোমো সৌরভীকে কিছু বলতে যাবে, নুসরাত বলল, ইসরাত ওই বোকাচোদাকে তুই আগে গাড়িতে তুল, আমি ওই মালগুলোকে তুলতেছি। মোমোকে টেনে নিয়ে গাড়িতে বসিয়ে দিল ইসরাত। গাড়ি লক করে দিল। মোমো ছটফট করে উঠল গাড়ি থেকে বের হতে। সৌরভী মোমোর এমন ছটফটানি দেখে অবাক কণ্ঠে জানতে চাইল, তুই এমন ছটফট করস কেন? মোমো অতিরিক্ত কষ্টে হেসে দিল হি হি করে, বলল, একটু পরে তুমিও চটফট করবে গাড়ি থেকে নামার জন্য, তখন উপলব্ধি করবে আমি কেন এমন ছটফট করেছি। সৌরভী আর গাটালো না মোমোকে। সে ধাক্কাচ্ছে অনবরত গ্লাসের মধ্যে, আর সাথে হা হুতাশ করছে যাবে না বলে। সৌরভী বুঝে পেল না লং ড্রাইভে গেলে সমস্যা কোথায়। মনে প্রশ্ন নিয়ে জানালার বাহিরে তাকাতেই দেখলো আহানকে টেনে নিয়ে গাড়ির ভেতরে ঢুকাচ্ছে ইসরাত নুসরাত। আহান নিজের শরীরের ভর ছেড়ে দিয়ে একদম সোজা হয়ে গিয়েছে, যেন সে জীবন্ত লাশ। তবুও দুই বোন টেনে টেনে নিয়ে গিয়ে আরেক গাড়িতে বসালো একে। তারপর দড়ির সাহায্যে হাত পা শক্ত করে বেঁধে দিল। ইরহাম দৌড় দিল সেই সুযোগে, কিন্তু ইসরাতের সাথে পারল না। ইসরাত পেছন থেকে থাবা মেরে ইরহামের পাঞ্জাবি চেপে ধরল। ইরহাম সামনে থেকে নিজের গা টানল, আর ইসরাত তাকে আটকানোর জন্য তার পাঞ্জাবি টানল। টিস্যু কাপড়ের পাঞ্জাবি হওয়ায় শক্ত হাতের চাপে ফরফর করে গলার কাছের কাপড় ছিঁড়ে গেল। ইরহাম তখনই থেমে গেল। থমকে যাওয়া চাহনি নিজের নতুন কাপড়ের দিকে প্রথমে দিল, তারপর ইসরাতের দিকে ফিরিয়ে দিল। ইন্ডিয়া সিরিয়ালের মতো তিনবার দেখার পর কাঁপা কাঁপা সুরে বলল, इन धनों में हमारा इज्जत, हमारा कपड़े, हमारा सब कुछ छीन लिया। खुदा तुम लोगों से पूछेगा गरीबों के ऊपर अत्याचार क्यों किया ये बात। নুসরাত ইরহামের কথাই পাত্তা দিল না। টেনে টেনে নিয়ে গেল গাড়ির কাছে, খুবই আত্মবিশ্বাসী মনে চেপে রাখলো। সে জানে ইরহাম তার সাথে যাবে, তাই বলে উঠল, তুই আমাকে বিন্দু পরিমাণ বিশ্বাস করলে আজ আমার সাথে যাবি। ইরহাম নুসরাতের মনের ভেতর চেপে রাখা সকল আত্মবিশ্বাস গুড়িয়ে চূর্ণ বিচূর্ণ করে বলল, খোদার কসম বোন, তোমার প্রতি আমার বিন্দু পরিমাণ বিশ্বাস নেই। জীবনে যদি আমাকে একবার বলা হয় আমাজন জঙ্গলের বিষাক্ত অ্যানাকোন্ডার উপর বিশ্বাস করার জন্য, তাহলে আমি অ্যানাকোন্ডাকে বিশ্বাস করব, কিন্তু তোকে আমি এক সেকেন্ডের জন্য বিশ্বাস করব না। নুসরাত ভেতরে ভেতরে 2 সেকেন্ডের জন্য অপমানিত বোধ করল, তারপর আবার জেনে ফেলল, কারণ তার মনে পড়ল নুসরাত নাসরিনের ডিকশনারিতে
ইম্পসিবল, অপমান, বেইজ্জতি আর লজ্জা বলতে কোনো শব্দই নেই। তাই দাঁত কেলিয়ে হেসে বলল, আজকের জন্য মনে কর আমি অ্যানাকোন্ডা। ইরহাম মানতে চাইল না নুসরাতের কথা। দুই পাশে মাথা নাড়িয়ে বলল, বোন আমার, তোর দুই চরণে পড়ে বলছি আমাকে যেতে দে। আমি দুয়া করে দিলাম আল্লাহ তোকে 15 বাচ্চার মা বানাবে, তোর জামাইকে 20 বাচ্চার বাপ বানাবে, তৌফিক দিব। নুসরাত চোখের আকার প্রকট করে জানতে চাইল, অভিশাপ দিলি নাকি বদদুয়া দিলি? ইরহাম এক মুহূর্ত বিলম্ব না করে বলল, দুয়া বোন দুয়া। তোর মতো অ্যানাকোন্ডা বিশ্বাসী লোকের দুয়া আল্লাহ কবুল করবে না, আর এমন অভিশাপের মতো বদদুয়া আমার প্রয়োজন নেই। এবার চুপচাপ গাড়িতে উঠে বস, না হলে আমি অন্য পন্থা অবলম্বন করব। ইসরাত বুকে আড়াআড়ি হাত বেঁধে এদের ঝগড়া দেখছে। ইরহাম অসহায় চোখে নুসরাতের দিকে তাকিয়ে মিনতি করে বলল, আল্লাহর ওয়াস্তে বোন, আমাকে যেতে দে। আমি তোর কাছে হাত জোর করে বলছি। আর তাছাড়া তুই কি পন্থা অবলম্বন করবি? আমি না যেতে চাইলে কিভাবে নিয়ে যাবি আমায়? নুসরাত হাসল অদরের কোণ উঁচিয়ে, বলল, সোজা পায়ে না গেলে বাঁকানো পায়ে লাথি মেরে মেরে নিয়ে যাব। তুই যাবি, তোর বাপ যাবে, তোর 14 গোষ্ঠীতে থাকা সব খবিশগুলা যাবে। ইসরাত ড্যাব ড্যাব করে নুসরাতের দিকে তাকিয়ে চোখের পাতা ফেলল, মাথায় একটা গাট্টা মেরে শুধালো, কি বলছিস, বুঝে বলছিস? নুসরাত ভাব নিয়ে শুধালো, আমি পুরো হুঁশ ও জ্ঞানের সাথে নিজেকে এবং নিজের পরিবারের সবাইকে ভুলে গালি দিয়ে দিয়েছি। ইরহাম মিনতি করে বলে উঠল, বোন বিশ্বাস কর। নুসরাত আবার বলল, অ্যানাকোন্ডা বিশ্বাস করা মানুষকে আমি বিশ্বাস করি না। এরা ইউনেস্টিক স্প্রে এর মতো বিষাক্ত হয়। ইরহাম দীর্ঘশ্বাস ফেলল। আহান ব্যাক সিটে শোয়া অবস্থায় বলে উঠল, তোমার এই আচরণের জন্য আরশ ভাই তোমার ভাগ্যে পড়েছে। ভালো আচরণ করলে ভালো লোক পড়তো। দুজনেই সেম তোমরা। মানুষ বলে না, আল্লাহ জোড়া মিলিয়ে মানুষ বানাই, যে যেমন তার ভাগ্যে তেমন পড়ে। নুসরাত চোখ পাকিয়ে গাড়ির ভেতর তাকালো। নিজের পায়ে জুতো হাতে নিয়ে হুঁশিয়ারি দিয়ে আওড়ালো, জুতো দিয়ে পিটাই করব। চুপ, গরু কোথাকার। ইরহামকে আর কোনো কিছুই বলতে না দিয়ে নুসরাত ইসরাতকে উদ্দেশ্য করে বলল, এই ইসরাত, মালটাকে গাড়িতে তুল, আর উঠতে না চাইলে ক্যারাটের কালো বেল্টের 3 নাম্বার স্টেপ ইউজ করবি। একদম খাল্লাস হয়ে যাবে, মুখ দিয়ে আওয়াজ বের করার অবস্থায়ও থাকবে না, হয়তো 40ও খেয়ে ফেলতে পারি। ইরহাম শেষ মুহূর্ত পর্যন্ত মিনতি করল না যাওয়ার জন্য। দুজনের একজনও শুনল না। গাড়িতে ঠেলে ধাক্কিয়ে বসিয়ে দিয়ে ইরহামের হাত পায়ে দড়ি বেঁধে ফেলল। এমনকি ইরহাম চিৎকার বা কথা বলতে না পারে সেজন্য মুখে ট্যাপ লাগিয়ে দিল। নুসরাত ট্যাপ লাগিয়ে হাত ঝেড়ে ময়লা সাফ করার মতো বলল, মেয়ে মানুষের মতো প্যান প্যান বেশি করে। ইসরাত নুসরাতের কথায় সহমত পোষণ করল। পর মুহূর্তেই নুসরাতের পানে চেয়ে আদেশ দিয়ে বলল, কোনো প্রকার শব্দ না করে গাড়ি নিয়ে বের হ তুই আগে, পিছু পিছু আমি আসছি। নুসরাত গাড়ির চাবি দিয়ে লক খুলে উঠে বসলো ড্রাইভিং সিটে। প্রথমে সিট বেল্ট বাঁধল, তারপর নিজের 2 গুণধর ভাইয়ের উদ্দেশ্যে বলল, এই সুতিয়ারা সিট বেল্টে বেঁধে নেয়। নুসরাত বলেই বসলো। 2 বোন মিলে বেঁধে এদের গাড়িতে বসিয়েছে। ইরহাম ইউ ইউ করে কিছু বলতেই নুসরাতের টনক নড়ল। ফিরে তাকিয়ে মুখ দিয়ে আক্ষেপ মিশ্রিত সুর বের করল, বলে উঠল, বলেছিলাম তখন চুপচাপ গাড়িতে উঠ। হয়েছে এবার, আজ সারা রাত দুটো এমন বাধাই থাকবি। আহান কিছু বলতে নিবে। নুসরাত ড্যাশবোর্ড হতে স্টেপলার বের করে আহানকে দেখিয়ে চোখ রাঙিয়ে বলল, একদম
ঠোঁট স্টেপলার করে দিব। চুপ, একদম চুপ। আহান মিনমিনেই বলে ফেলল, আজ মনে হচ্ছে তুমি আমার বোন না, কোনো এক খচ্চর ডাইনি। নুসরাত এসব কানেই তুলল না। ইরহামকে আর আহানকে সিলব্যান্ড লাগিয়ে দিয়ে আহানের মুখেও কস্টেপ মেরে দিল। লাউড স্পিকারে ব্লুটুথে গান বাজালো। বা হাত দিয়ে হুইল চেপে ধরে ডান হাত রাখলো উইন্ডোয়ের কাছে। এক হাতে গাড়ি চালিয়ে তা বের করলো বাড়ির বাহিরে। ধীরে ধীরে তা উঠে আসলো নির্জন মেন রোডে। অত্যাধিক সুরে গান বাজছে। চারটা জানালা নামিয়ে দিতেই রাতের ঠান্ডা বাতাস এসে সুরসুর করে প্রবেশ করলো। নুসরাত কিছুটা পাশ কাটাতেই ইসরাত এসে জায়গা দখল করে নিল। নুসরাত ইসরাতের পানে চেয়ে ইশারা করতেই ইসরাত অ্যাক্সেলেটরে আস্তে আস্তে পা দিয়ে চাপ দিল। আর এতেই বৃদ্ধি পেল গাড়ির স্পিড। সৌরভী ভয়ে আটসাট হয়ে লেগে গেল গাড়ির সাথে। ভয়ে দুরু দুরু বুক নিয়ে মোমোর দিকে চেয়ে আত্মনাদ করলো, ইয়া আল্লাহ, আমাকে আগে বলবে না এরা পাগলের মতো গাড়ি ড্রাইভিং করে। মোমো গাড়ির সাথে একদম লেগে বসে শুধালো, আগে বললেই বা কি করতে তুমি? টেনে এনে তোমাকে বসাতো, না যেতে চাইলে ওদের মতো বেঁধে নিয়ে যেত। ইসরাত এক হাতে ড্রাইভিং করে গেল। গাড়ির ইঞ্জিনের শব্দ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। আশেপাশের গাছপালা দ্রুত গতিতে সরে যাচ্ছে পিছনের দিকে। দুজনেই গাড়ির মধ্যে গান বাজছে। কালিয়ান বাড়িয়ান বে গাড়িয়ান নো মেন লাভান স্পিড ইন 220 দি চালান। ওই এরকম একটা গান আছে না, ওইটা। নুসরাত আর ইসরাত গানের সাথে চিৎকার করে গলা মিলাচ্ছে। মোমো আর সৌরভী গাড়ির সাথে চেপে বসলেও গানের সাথে নিজেরাও গলা মিলালো। দুই গাড়ি পাশাপাশি চলে গেল একই গতিতে। রাস্তার শুকনো পাতা বালি উড়িয়ে এগিয়ে গেল সামনে। নুসরাত ততক্ষণে ইরহাম আহানের মুখ থেকে কস্টেপ খুলে দিয়েছে। হুঁশিয়ারি দিয়ে বলছে তু শব্দটি না করে গান গেয়ে যেতে। পুরুষালী গলা আর মেয়েলি মোহনীয় গলার সংমিশ্রণে আলাদা এক পরিবেশের সৃষ্টি হলো। দুটো গাড়ি পাল্লা দিয়ে এগিয়ে চলল অজানা সীমানার উদ্দেশ্যে। চিনা জানা রাস্তায় যখন গান থেমে গিয়ে পরিবেশ ঠান্ডা হলো, তখন সামনে নজরে এলো পুলিশের গাড়ি। নুসরাত ব্রেক চেপে ধরে ধীরে ধীরে গাড়ির গতি কমিয়ে দিল। এমনকি ইসরাতকেও বলে দিল স্পিড একদম 20-এ নিয়ে যেতে। ভদ্র মুখ বানিয়ে নুসরাত দ্রুত নিজের গলার উন্না মাথায় পেঁচিয়ে নিল। ইরহাম নুসরাতকে ঠাট্টা করে বলল, তোকে দেখে তোর সাথে জিন বলবে, এর সাথে আমাকে দিলে কেন ইবলিশ সর্দার? নুসরাত চোখ পাকালো। রেয়ার মিররে দেখা গেল তা দুই হাতে হুইল চেপে ধরে পুলিশকে পাশ কাটাতে যাবে। দুই গাড়ি থামিয়ে দিল তারা। একজন পুলিশ এসে টর্চ লাইট মেরে বসলো নুসরাতের মুখ বরাবর। নুসরাত কপালে বাজ ফেলে মিনমিনিয়ে জানতে চাইল, কোন মাদারের সূত্রে চোখে লাইট মারে। লাইট সরে যেতেই নুসরাত চোখ খিচিয়ে সামনে তাকালো। আর পুলিশ অফিসারের মুখখানা দেখতেই নুসরাতের মাথার আগুন দাহ দাহ করে জ্বলে উঠল। এটা আর কেউই না, মিন্ময় তুষার। বৃতৃষ্ণা মিশ্রিত আওয়াজে গলা ফেরে না চাইতেও টুক করে বেরিয়ে আসলো, আপনি? মিন্ময় তুষার হাসলো ঠোঁট উঁচিয়ে, বলল, দেখা হয়ে ভালো লাগলো মিসেস আরশ। নুসরাত মেয়েকে হাসি টুটে ঝুলিয়ে বলে উঠল, কিন্তু আপনার সাথে দেখা হয়ে মোটেও আমার ভালো লাগেনি। এতক্ষণের ভালো থাকা মুডের একদম দফারফা হয়ে গিয়েছে। মিন্ময় তুষার বুকের বাপাস চেপে ধরে বলল, ও ইটস মাই প্লেজার। তা এত রাতে কোথা থেকে আসা হচ্ছে শুনি? নুসরাত তেরা চোখে তাকিয়ে থাকলো মিন্ময়ের দিকে। হাত দিয়ে ব্রু চুলকে নিয়ে বলে উঠল, মাল সাপ্লাই দিতে গিয়েছিলাম কয়েক কোটি টাকার, ওখান থেকেই ফিরছি। একটু আগে আসলেই হাতে নাতে ধরতে পারতেন। তাহলে তো আজ বড়সড় দান মেরে এসেছেন। নুসরাত দম্ভ ভরা কণ্ঠে বলে উঠল, আমি সবসময় বড় বড় দানই মেরে আসি, জন্মগত ইন্টেলিজেন্ট তো তাই।
মিনময় শ্বাস ফেলে বলল, তা আপনার লাইসেন্স আছে? নুসরাত কোনো বাক্য ছাড়াই ড্যাশবোর্ড থেকে লাইসেন্স বের করে মিনময়ের সামনে তুলে ধরল। মিনময় ভালো করে চোখ ডুবিয়ে দেখে নিল কাগজপত্রগুলো। নুসরাত মিনময়কে চোখ ধাবিয়ে কাজগুলো দেখতে দেখে বলল, আপনার ব্যবহার দেখে মনে হচ্ছে না কোনো গাড়ির কাগজ দেখছেন, মনে হচ্ছে আপনার মরা দাদার সম্পত্তির খুঁটিনাটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন। আমার মরা দাদার সম্পত্তির কাগজও আমি এত খুঁটিয়ে দেখব না মিসেস আরশ, যতটা এই কাগজগুলো দেখেছি। বাই দ্য ওয়ে বাই দ্য ওয়ে এই জন্য একটা থ্যাঙ্কস তো ডিজার্ভ করি। নুসরাত এক ব্রু উঁচিয়ে হাসল। মিনময়ীর হাত থেকে কাগজপত্রগুলো নিয়ে ড্যাশবোর্ডে রেখে দিতে দিতে বলল, আমি কাউকেই থ্যাঙ্কস বলি না, কারণ অপাত্রে পানি ঢালা খুবই জঘন্য বিষয়, আর আমি তা ঘৃণা করি। নুসরাত গাড়ি টান দিয়ে নিয়ে যেতে নিবে, মিনময় থামিয়ে দিল। নুসরাত মাথা উঁচিয়ে বাহিরে তাকাতেই মিনময় আহান আর ইরহামের দিকে ইশারা করে জানতে চাইল, ওদের এমন বেঁধে রেখেছেন কেন? নুসরাত ইশারা করল মিনময়কে নিচের দিকে ঝুঁকে আসতে। মিনময় একটু এগিয়ে আসতেই নুসরাত কানের কাছে ফিসফিসিয়ে বলে উঠল, এদের মাথা গিয়েছে পুরো, তাই সাইকোলজিস্টের কাছে যেতে চাইছিল না, তাই বেঁধে নিয়ে গিয়েছি। মিনময় ঠোঁট চেপে হেসে দিল। অন্ধকারে তা বোঝা গেল না। নুসরাতের শোনার মতো করে বলল, আমার মনে হয় ওদের তুলনায় সাইকোলজিস্টের প্রয়োজন আপনার বেশি। সর্বপ্রথম আপনাকে ওখানে পাঠানো উচিত। নুসরাত হাসল। গাড়ি ব্রেক চেপে গিয়ার ডিতে রাখলো। ব্রেক ধীরে ধীরে ছেড়ে আস্তে আস্তে অ্যাক্সিলারেটরে চাপ দিল। গাড়ি মিনময়ের পাশ কাটিয়ে যেতে যেতে হাওয়ার গতিতে তার কথা নুসরাতের কানে ভাসল, আপনাকে আজ হাজতে চালান করার খুবই ইচ্ছে ছিল, মিস হয়ে গেল মিসেস নুসরাত নাসির। নুসরাত সামান্য এগিয়ে চলতেই মিনময় ইসরাতের গাড়ির কাছে গিয়ে গ্লাসে খটখট করল। বের হয়ে আসলো শুভ্র গোলাকার ঘেমে যাওয়া ইসরাতের মুখ। মিনময় তুষারের দৃষ্টি কিছুক্ষণ থমকালো, পর মুহূর্তেই নিজেকে সামনে নিয়ে ইসরাতকে জিজ্ঞেস করলো, কেমন আছেন? ইসরাত এক গাল ফুলিয়ে হাসল। খুবই ধীর ভঙ্গিমায় ড্যাশবোর্ড হতে লাইসেন্সের কাগজ বের করে মিনময়ের হাতে তুলে দিল। প্রশ্নের উত্তর হিসেবে দিল, এতক্ষণ একদম ফ্রেশ ছিলাম আপনার সাথে দেখা হওয়ার পর। ফ্রেশ মনটাই আবারও ডিপ্রেশনে পড়ে গিয়েছে। মিনময় কাগজপত্রগুলো ইসরাতের হাতে তুলে দিয়ে পিছনে টর্চলাইট মারল, শুধালো, এরা কারা? ইসরাত ঠোঁটের কোণ উঁচিয়ে তাচ্ছিল্যের সুরে বলল, চোখ দিয়ে দেখছেন না, জীবন্ত লাশ এরা। মিনময় হেসে ইসরাতের দিকে তাকালো, জিজ্ঞেস করলো, দুই বোনই কি অপমানে খুবই পারদর্শী? আই লাইক ইট। ইসরাত শান্ত চোখে মিনময়ের দিকে চেয়ে গাড়ি স্টার্ট করলো, বলল, আপনার পছন্দে আর না পছন্দে আমাদের কোনো কিছুই যাবেও না আসবেও না, তাই পছন্দ করে লাভ নেই, বাদ পাবেন না। মিনময় ইসরাতকে গাড়ি স্টার্ট করতে না দিয়ে দাঁড় করালো। ব্রু উঁচিয়ে স্পাইয়ের মতো জানতে চাইল, লাস্ট কোয়েশ্চেন মিসেস ইসরাত, কোথায় থেকে ফিরছেন আপনারা? ইসরাত হেসে ফেলল, ঠোঁট টিপে হাসি সংবরণ করে বলল, মর্গে থেকে পেছনের দুটো জীবন্ত লাশ নিয়ে ফিরছি। এবার আমি যাই আপনার প্রশ্নের উত্তর দেওয়া হলে। ইসরাত গাড়ি স্টার্ট করে চলে গেল সামনে। দুটো গাড়ি কয়েক সেকেন্ডের ভিতর অদৃশ্য হয়ে গেল অন্ধকারে। মিনময় নিজের জিপে উঠে বসে নিজের জিপে থাকা হাবিলদারকে বলল, ওদের ফলো করো। তারা যতক্ষণে পৌঁছালো গিয়ে ওদের সংস্পর্শে, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। আবার স্পিডের কারণে একটা গাড়ি ল্যাম্পপোস্টের সাথে লেগে পুরো ড্যামেজ হয়ে পড়ে আছে ওই স্পটে। পেছনের কালো গাড়ি থেকে তিনজন মেয়ে উদ্ভ্রান্তের মতো দৌড় দিয়ে বের হতে দেখা গেল। একটা মেয়ে তো গাড়ি পর্যন্ত যাওয়ার আগেই হাউমাউ করে কেঁদে ফেলল।
ল্যাম্পপোস্টে গাড়ি ধাক্কা খাওয়ায় তা নাজুক হয়েছিল। ধীরে ধীরে ভেঙে পড়ে যেতে নিল কাঁদতে থাকা মেয়েটার উপর। তখনই মিন্ময় টেনে সরিয়ে আনলো তাকে ওখান থেকে। শব্দ করে ল্যাম্পপোস্ট ভেঙে পড়ল রাস্তার মাঝ বরাবর। যেখানে বল প্রয়োগ বেশি হলো, মসৃণ রাস্তার সেখান থেকে পাথর উঠে ভেঙে গুড়িয়ে গেল। মিন্ময় যথাসম্ভব পা চালিয়ে এগিয়ে গেল গাড়ির কাছে। টেনে দরজা খোলার চেষ্টা করলো। অন্ধকারের ভেতরে অবস্থা কোনো কিছুই বোঝা গেল না। নৈশব্দের সামনে চোখ ফেলতেই দেখলো গ্লাস ভেঙে গিয়েছে। মিন্ময় পাথর তুলে আঘাত করলো ফ্রন্ট সিটের পাশের গ্লাসে। পাথরের আঘাতে ক্যাচ শব্দ করে ভেঙে নিচে পড়ল তা। টর্চ পকেট থেকে বের করে জ্বালাতেই সর্বপ্রথম চোখ পড়ল উপরের দিকে তুলে রাখা বনেটের দিকে। তখনই পেছন থেকে কেঁদে একাকার হয়ে যাওয়া ইসরাত দৌড়ে দৌড়ে এগিয়ে আসলো এদিকেই। মিন্ময় সবল হাতে দরজা টেনে খুলতে ব্যর্থ হলো। টর্চ লাইট আবারও ইঞ্জিল বক্সের দিকে মারল সে। পরপর সেই স্থান পরিত্যক্ত করে উল্টো পথে ফিরে গেল দ্রুত পায়ে। পাগলের মতো চিৎকার করা ইসরাতকে দুই হাতে জাপটে ধরে আটকালো গাড়ি হতে 5 ফিট দূরে। ইসরাত নিজের বাহু মিন্ময়ের হাত থেকে ছাড়িয়ে নিতে নিতে চিৎকার করে বলল, আল্লাহ দোহাই লাগে, আমার ভাই বোন গাড়ির ভিতর, আমাকে ছাড়ুন, আপনি, ওদের বাঁচাতে হবে। মিন্ময়, তুষার, আমার হাত ছাড়ুন, আমার বোনটা ভেতরে, আমার 2 ভাই ভেতরে। মোমো বাচ্চাদের মতো কাঁদছে মাটিতে বসে। সামনে এগিয়ে গিয়ে যে গাড়ি থেকে ওদের বের করবে সেই সামর্থ্য তার নেই। হাত পা থেকে শুরু করে পুরো শরীর কেঁপে প্যানিক অ্যাটাক করে বসলো। সৌরভী নিজেকে সামলে নিয়ে পা বাড়ালো সামনের দিকে। দুরু দুরু বুকে আল্লাহ আল্লাহ করে 1 পা 2 পা গেল। ইসরাত তখনও আর্তনাদ করছে, ওরা কেউই আমাকে ক্ষমা করবে না। আমি আম্মাকে কি জবাব দিব? আমি আব্বাকে কি জবাব দিব? আমি চাচুকে কি জবাব দিব? ছোট আম্মুকে কি জবাব দিব? আল্লাহর ওয়াস্তে আমাকে ছেড়ে দিন। এমন সারা জীবন ধুকে ধুকে মরার চেয়ে ভালো ওদের সাথে আমিও মরে যাই। ছেড়ে দিন মিন্ময়, আমায় ছাড়ুন, আল্লাহর দোহাই লাগে। আমি কেমন করে আয়নায় মুখ দেখব? আমার মা বাবাকে আমি মুখ দেখাবো কি করে? ওদের কথা জিজ্ঞাসা করলে আমি কি উত্তর দিব? ওরা কোথায়? মিন্ময় ইসরাতের বাহু ছাড়ল না। ইসরাত গা ছেড়ে দিল। সৌরভী গাড়ি হতে 2 ফুট দূরত্বে আসতেই শব্দ করে ইঞ্জিন ফেটে গিয়ে দাউ দাউ করে আগুন ধরে বসল। সেই সাথে শোনা গেল ইসরাতের, সৌরভীর মোমোর কাদার আর আত্মচিৎকারের আওয়াজ। সৌরভী 2 পা ছাড়িয়ে বসে পড়ল কংক্রিটের রাস্তায়। বাচ্চাদের মতো আহাজারি করল, বলল, ইয়া আল্লাহ, আমি হাসরের ময়দানে তোমার কাছে কিভাবে জবাব দেব? আমার তৌফিক থাকার সত্ত্বেও কেন আমি ওদের বাঁচাইনি? আমাকে মাফ করে দিও আল্লাহ, আমি ওদের বাঁচাতে পারিনি। ইসরাত মিন্ময় থেকে নিজের গা ছাড়িয়ে নিয়ে আসলো। পাগলের মতো আহাজারি করে সামনে এগোলো আর বিড়বিড় করলো, আল্লাহ, ওরা আমায় মাফ করবে না। আমার একটা মাত্র বোন তুমি কেড়ে নিলে আল্লাহ। আমরা কি নিয়ে বাঁচবো? আমার ভাইগুলোকে কেন কেড়ে নিলে আল্লাহ? আল্লাহ, ওদের একা তোমার কাছে ডেকে নিলে, আমাকে নিতে পারলে না তুমি? আমার ভুল ছিল। ওদের নিয়ে এত রাতে বের হওয়ার জন্য আমি দোষী। আমি ওদের দোষী। আমি নিজে না বের হলে, নুসরাতের পাকলামিতে সামিল না হলে এটা হতো না। আমার ভুল ছিল এটা। ইসরাত 2 হাতে নিজের মুখ স্পর্শ করে চিৎকার করে উঠল, বলল, ইয়া আল্লাহ, কেড়ে নিলে কেন তুমি? দিলে যখন কেড়ে নিলে কেন? আমি কেমন করে মুখ দেখাবো আমার মা বাবাকে? দাউ দাউ করে চলতে লাগলো আগুনের তাপে গাড়ির অংশ। ধীরে ধীরে তা জ্বলে পুড়ে খাক হয়ে পড়ে গেল দশে দশে। ইসরাত তখনও চিৎকার করে কাঁদছে, নাক মুখ প্রায় ফুলিয়ে ফেলেছে। মিন্ময় একপাশে অপরাধী ভঙ্গিতে মুখ বালিয়ে দাঁড়িয়ে। ইসরাতের আহাজারিতে পুরুষালী মনে কষ্টের সঞ্চার হলো। মোমো নিজের গা ছেড়ে দিল নির্জন বিরান এই রাস্তার মধ্যে।
অতিরিক্ত টেনশনে বুকে চাপ অনুভব হলো। এক হাতে চেপে ধরল বুকের ধুকপুক করতে থাকা বাতাস। চিনচিনে ব্যথা বুক থেকে শুরু করে পুরো পিঠ পর্যন্ত ছেয়ে গেল। চোখ বন্ধ করার আগে চোখে ভাসল বৃষ্টির ফোঁটা নামছে আকাশ হতে জমিনে, গর্জন করে কাঁপিয়ে বিদ্যুৎ চমকে কোনো আগাম বার্তা ছাড়াই ভারী বর্ষণে শুরু হলো। বাতাসের তীব্রতা আর বর্ষণের ঝংকারে ধাউ ধাউ করে জ্বলতে থাকা গাড়ির লেলিহান শিখা নিভে এলো প্রায়। নিবু নিবু আগুন গাড়ি হতে নিভে যেতে যেতে চারদিক থেকে ভেসে আসলো ফজরের আজানের ধ্বনি মিষ্টি সুরেলা সুরে। মুয়াজ্জিন মাইকে বলছেন, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা মুহাম্মাদান রাসূলুল্লাহ, আশহাদু আল্লা মুহাম্মাদান রাসূলুল্লাহ, হাইয়ার আসসালাহ, হাইয়ার আসসালাহ, হাইয়ার আল ফালাহ, হাইয়ার আল ফালাহ, আসসালাতু খায়রুন মিনান নাওম, আসসালাতু খায়রুন মিনান নাওম, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ। আজানের ধ্বনি শেষ হওয়ার সাথে সাথে আগুনও নিভে গেল বৃষ্টির পানিতে। ইসরাতের আর্তনাদ আজানের জন্য থেমে গেলেও তা আবার বাড়ল সময়ের সাথে সাথে। ঝুমঝুম বর্ষণের সুরের সাথে মিলিয়ে কাঁদল সে। ভোরের টিমটিমে আলো ফুটে আসলো, তবুও ইসরাত মোমো সরবি এই ঝড়ো হাওয়া আর বর্ষণের মধ্যে রাস্তায় পড়ে রইল নিস্তেজ দেহ নিয়ে। সৈয়দ বাড়ির উজ্জ্বল সবসময় লাফালাফি করা মাতিয়ে রাখা মানুষগুলোর হারিয়ে যাওয়ায় ইসরাতের সাথে হয়তো প্রকৃতিতেও কষ্ট নেমেছে। রাতের তৃতীয় প্রহরে হঠাৎ নাসির মঞ্জিলে এসেছেন সৈয়দ বাড়ির কর্ত্রীরা। সকলেই সুন্দর সাজগোজ করেছেন এই বাড়ি থেকে ওই বাড়িতে আসার পথে। সকল মেহমানদের সাথে কথা বলা শেষে যখন এসে কিচেনে হাজির হলেন তখন দেখলেন এক হাতে সবকিছু সামলাতে হিমশিম খাচ্ছেন নাসমিন বেগম। বাড়ির অর্ধেকের বেশি মানুষ ঘুমিয়ে পড়েছে। নাসমিন বেগম একদিকে রুটি বেলছেন, অন্য হাতে রান্না করছেন। কোনো দিকে তাকানোর সময়টুকু নেই তার যেন। লিপি বেগম কাপড়ের হাতা গুটিয়ে নিলেন, সামনে এগিয়ে যেতে যেতে কিছুটা নারাজি স্বরে বললেন, কি হয়েছে তোর মেজো? নাসমিন বেগম আকস্মিক লিপি বেগমের গলার শব্দে লাফিয়ে উঠলেন প্রায়। পরপর নিজেকে সামলিয়ে নিয়ে সালাম ঠুকলেন মিহি সুরে। লিপি বেগম দুই হাত মেলে দিলেন। নাসমিন বেগম দ্রুত হাতে চুলার আগুন কমিয়ে দিয়ে ঘরমাক্ত শরীর নিয়ে জড়িয়ে ধরলেন বড় বোন সমান ভাবিকে। অনেকদিন পর দেখা হওয়ায় এই অবস্থায় থেকে হেসে ফেললেন দুইজনেই। ঝর্ণা বেগম পেছন থেকে উকি মেরে বললেন, দুইজন বিয়ান হয়ে আমাকে আর রোহিণীকে বলে গেছো? দ্যাটস নট ফেয়ার। রোহিণী নিজেও ঝর্ণা বেগমের পেছন থেকে বেরিয়ে আসলেন। লিপি বেগম কিছুটা নিজেদের মধ্যে দূরত্ব তৈরি করে নিজেদের মাঝখানে জায়গা করে দিলেন দুইজনকে। রোহিণী প্রায় লাফিয়ে উঠে মাঝখানে জায়গা করে নিলেন। ঝর্ণা বেগম শব্দ করে হেসে ফেললেন। ভদ্র মহিলাদের মধ্যে এমন করে চলল অনেক সময় মিলন মেলা। হঠাৎ নাকে আসলো পোড়া গন্ধ। নাসমিন বেগম নিজেকে ছাড়িয়ে এনে দৌড়ে গিয়ে তরকারিতে পানি ঢাললেন। মুখ দিয়ে বিরক্তি মিশ্রিত শব্দ বের হলো, যা শেষ। লিপি বেগম জানতে চাইলেন, একা হাতে সব সামলাচ্ছিস, কাউকে রাখলি না কেন? নাসমিন বেগম তরকারিতে হাত চালাতে চালাতে বললেন, ওদের কাজ পছন্দ হয় না আমার। রোহিণী জিজ্ঞাসা করলেন, তাহলে আমাদের কেন জানালে না মেজো আপা? আমাদের মধ্যে কেউ একজন চলে আসতো তোমার সাহায্যের জন্য। নাসমিন বেগম শুধু হাসলেন সামান্য। ঝর্ণা বেগম বললেন, ওসব কথা ছাড়ো, মহামান্য ব্যক্তিরা কোথায়? নাসমিন বেগমের টনক নড়ল এতেই। রোহিণীকে উদ্দেশ্য করে কিছুটা তারা মিশ্রিত কণ্ঠে বললেন, আমার মোবাইলটা দেখ ফ্রিজের উপর, একটু দে তো ছোট। লিপি বেগম তখনও রুটি বেলছেন।
ঝর্ণা বেগম দাঁড়ানো না থেকে নাসমিন বেগমের হাতে হাতে কাজ এগিয়ে দিতে সিল্কে রাখা বাটিগুলো ধুয়ে রাখতে শুরু করলেন। এর মধ্যেই রোহিণী মোবাইল এনে হাতে ধরিয়ে দিলেন নাসমিন বেগমের। নাসমিন বেগম তরকারির ডেক্সিতে ডাকনা দিয়ে প্রথমে ডায়াল করলেন ইসরাতের নাম্বারে। রিং হলো, হতে হতে তা কেটে গেল। রোহিণী চোখ ফেরে শুধালেন, কল ধরেছে? নাসমিন বেগম দুই পাশে মাথা নাড়ালেন। চিন্তিত সুরে বললেন, ইসরাত এমন করে না, প্রথম কলই পিক করে, মেয়েটা যতই ব্যস্ত হোক না কেন। আবারও কল করলেন, আবারও তা বাঁচতে বাঁচতে কেটে গেল। একে একে সবাইকে কল দিলেন, কেউই ফোন ধরল না। ঝর্ণা বেগম জিজ্ঞেস করলেন, কোথায় গিয়েছে ওরা সবাই? নাসমিন বেগম লাগাতার কল মিলিয়ে যেতে যেতে অস্পষ্ট সুরে বলল বাহিরে হাঁটতে যাচ্ছে। রোহিণী বেগম কপালে বাস ফেলে জিজ্ঞেস করলেন, কে বলেছিল এই কথা? নাসমিন বেগম সামান্য চোখ তুলে রোহিণী বেগমের দিকে চেয়ে বললেন, ইসরাত বলেছিল, ওগুলো বললে জীবনেও যেতে দিতাম না। লিপি বেগম এমনি জিজ্ঞাসা করলেন, গ্যারেজে গাড়ি আছে? নাসমিন বেগম না ভঙ্গিতে মাথা নাড়ালেন, তিনি জানেন না বলে। রোহিণী তরকারিতে পানি দিয়ে চুলোর আঁচ একদম কমিয়ে দিলেন। বললেন, আসো দেখে আসি। চিন্তায় চিন্তায় নাসমিন বেগমের মাথা খারাপ হয়ে যাচ্ছে। এক হাতে কপাল মুছে নিয়ে ড্রয়িং রুমে আসতেই টিভিতে জুড়ে জুড়ে বাজতে দেখলেন, গতকাল রাত 10টার সময় ওভার স্পিডের কারণে গাড়ি দুর্ঘটনা হয়েছে। দুর্ঘটনা এর কারণে গাড়িতে থাকা 3 জনের মৃত্যু। শরীর জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছে। 3 জনের কাউকেই চেনার উপায় নেই, কার আইডেন্টিটি কি। এটা দেখার পর নাসমিন বেগমের স্বাভাবিক অবস্থা আরও বেশি নাজুক হয়ে পড়ে। রান্নাঘর থেকে ঘেমে যাওয়া শরীর আরও বেশি ঘেমে গেল তত্তর করে। সেখানে আর না দাঁড়িয়ে থেকে সদর দরজার দিকে প্রায় দৌড়ালেন তিনি। নাসমিন বেগমের কাহিল অবস্থা দেখে রোহিণী বেগম আর ঝর্ণা বেগমের বুক কাঁপতে শুরু করলো। দুইজনেই ছুটলেন নাসমিন বেগমের পিছু পিছু। গ্যারেজের সামনে এসেই দেখলেন শাটার খোলা। দুটো গাড়ি, একটারও অস্তিত্ব নেই। শুধু নাসির সাহেব সেদিন যে বাইক কিনে এনেছিলেন তা পড়ে আছে এক পাশে অবহেলিত ভঙ্গিতে। বাড়ির বাহিরে কৃত্রিম আলো ছাড়া প্রতিটা আলো নিভে গেছে প্রায়। হাতের মুঠোয় থাকা ফোনটাই ইসরাতের নাম্বার কাপা হাতে ডায়াল করে আবারও কানে ফোনটা ধরলেন। নাসমিন বেগমের মনে হলো এই ধরবে ইসরাত ফোনটা, কিন্তু এবারও সেম হলো। বাঁচতে বাঁচতে এক সময় কেটে গেল। নাসমিন বেগম অতিরিক্ত চিন্তার কারণে কাপড়ের অভ্যন্তরে থাকা শক্ত সামর্থ্য শরীরটা থরথর করে কাঁপল। ইসরাতের নাম্বারে আবারও কল মিলালে সেটা রিং হতে হতে আবারও কেটে গেল। লিপি বেগম নাসমিন বেগমকে বললেন, এমন করিস না, হয়তো মোবাইল হাতে নেই, কোথাও ফেলে রেখেছে। নাসমিন বেগম এই কথাই সহজেই অমত পোষণ করলেন। বললেন, ইসরাত মোবাইল সবসময় সাথে সাথেই রাখে, বাহিরে গেলেও। রোহিণী বেগম ইরহামের মোবাইলে ফোন দিলেন, কিন্তু ওপাশ থেকে একটা শব্দ বারবার বেশি আসলো, আপনি যে নাম্বারে কল করেছেন তা এখন বন্ধ আছে, দয়া করে কিছুক্ষণ পর আবারও সংযোগ করুন। লিপি বেগম সান্ত্বনা দিতে আবারও বললেন, হয়তো সাউন্ড অফ। নাসমিন বেগম তবুও মানতে নারাজ। নিজের জায়গায় মোবাইল হাতে অডল দাঁড়িয়ে থাকতে ব্যাগ পোহাতে হচ্ছে তার। কাপা কণ্ঠে বললেন, আমার ইসরাতটা কখনো মোবাইলের সাউন্ড অফ করে না আপা, নির্ঘাত কিছু হয়েছে। নাসমিন বেগম হয়তো আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। 2 পা ছড়িয়ে বসে গেলেন কংক্রিটের তৈরি পিচডালা গ্যারেজের সামনে। রোহিণী বেগম প্রায় কেঁদে ফেলবেন এমন মুখ। লিপি বেগম আর কোনো রাস্তা না পেয়ে কল দিলেন জাইনের নাম্বারে। ওপাশ থেকে জাইনের স্বর বেশি আসতেই লিপি বেগম বললেন, একটু তোর মেজো বাবার বাড়িতে আয়। জাইন বিছানা থেকে উঠে দাঁড়িয়ে পায়ে জুতো জোড়া আলগোছে ঢুকিয়ে শুধালো, কেন? লিপি বেগম কিছুটা বিরক্তি প্রকাশ করে বললেন, আসো তো, আসলে তবেই তো দেখতে পাবে। ফোনটা কাটতেই দেখলেন পরিস্থিতি প্রায় বিগড়ে গেছে।
নাসরিন বেগম মাথায় হাত রেখে হাউমাউ করে কাঁদছেন। রুহিণী, আবার আহান, আবার ইরহাম বলে গলা ফাটাচ্ছেন। ঝর্ণা বেগমের শুভ্র মুখ লাল হইয়া আছে। এক্ষুনি একটু লাই পেলে বাচ্চাদের মতো ঠোঁট ভেঙে কেঁদে ফেলবেন। লিপি বেগমের গলার কাছে কান্না পাকালো, তবুও নিজেকে সামলালেন তিনি। চোখের পানি কোটর থেকে নির্গত হওয়ার পূর্বেই মুছে ফেললেন কাপড়ের হাতায়। এখন যদি উনিও এদের মতো কাঁদতে বসে যান, তাহলে কি কোনো সমাধান হবে? চোয়াল শক্ত করে ভঙ্গুর গলায় সবাইকে ধমকে উঠলেন, হচ্ছেটা কি? নাসরিন বেগম এসব কানেই তুললেন না, আরও জোরে জোরে কেঁদে উঠলেন। রুহিণী বেগমের গলার আওয়াজ বাড়ছে সময়ের সাথে সাথে। বাকি ছিলেন ঝর্ণা বেগম, তিনিও ভ্যা ভ্যা করে কেঁদে ফেললেন। মুখ দিয়ে উচ্চারণ করলেন, আমার বাচ্চাগুলো, কোথায় গেলি রে তোরা?